সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা এর আগের দিন তৃতীয় অধ্যায় মোটামুটি শেষ করেছি। তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের আমার মনে হয় কোনো আর সমস্যা থাকার কথা না। তাহলে আমরা আজকে চতুর্থ অধ্যায় শুরু করব। পৌরনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায়। তোমাদের স্ক্রিনে দুটো ছবি দেখা যাচ্ছে। ছবি দুটো দেখে তোমরা মোটামুটি কি বুঝতে পারতেছো? একটা ছবিতে দেয়া আছে একটা বৃদ্ধ একটা কম্পিউটারের সামনে বসে কি জানি বলছে। দ্বিতীয় ছবিতে দেয়া আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেশ কিছু যুবককে নিয়ে কম্পিউটার পরিচালনা করছে। আচ্ছা, তাহলে ছবি দুটো থেকে এই দুটো ছবি থেকে অনেক কিছু মোটামুটি বোঝা যায়। তাহলে আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে, তোমরা অনুমান করতে পারতেছো, তাহলে আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে চতুর্থ অধ্যায় ই গভর্নেন্স ও সুশাসন। তাহলে আজকের পাঠের বিষয় কি? ই গভর্নেন্স ও সুশাসন। ই গভর্নেন্স ও সুশাসন কি, এটি নিয়ে তোমরা ছবি দুটোর মধ্যে দিয়ে বুঝতে পাইছো যে ই গভর্নেন্সের এবং সুশাসনের সুবিধা অসুবিধা কি, এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, ই গভর্নেন্স এর ধারণা, 4.1 ই গভর্নেন্সের ধারণা। 4.1 ই গভর্নেন্সের ধারণা। ই গভর্নেন্সের 4.1 ই গভর্নেন্সের ধারণা। তাহলে ই গভর্নেন্স শব্দটি ইলেকট্রনিক গভর্নমেন্টসের সংক্ষিপ্ত রূপ। তাহলে ই গভর্নেন্স শব্দটির অর্থ হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স এর সংক্ষিপ্ত রূপ। অনেক সময় একে ডিজিটাল গভর্নেন্স বা অনলাইন গভর্নেন্স ও প্রযুক্তি চালিত গভর্নেন্স বা শাসন নামে অভিহিত করা হয়। অনলাইনের মাধ্যমে পাবলিকের ডেলিভারি ও সেবা জনগণের কাছে সহজলভ্য করাই হচ্ছে ই গভর্নেন্সের লক্ষ্য। তাহলে ই গভর্নেন্স হচ্ছে অনলাইনের মাধ্যমে পাবলিক এবং জনগণের কাছে সকল সেবা পৌঁছানোই হচ্ছে ই গভর্নেন্সের লক্ষ্য। আচ্ছা, এ প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি নির্ভর এবং সরকারের কর্মসম্পাদনের ব্যাপক পরিবর্তন ও সংস্কার আনায়ন সম্ভব। সরকার এ ব্যাপারে অনেক ধরনের সংস্কার আনতে সরকার সক্ষম। সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্সের লক্ষ্য হলো জনগণকে প্রদত্ত সেবার মান উন্নয়ন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি, আইনের যথার্থ প্রয়োগ নিশ্চিত ও শক্তিশালীকরণ এবং জনজীবন এবং রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক ক্ষেত্রসমূহের অগ্রাধিকার উন্নতিকরণ ও বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান বৃদ্ধি। ই গভর্নেন্সের আরও সুস্পষ্ট ধারণা এবং দিতে গিয়ে বলা হয়েছে যে ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মিথস্ক্রিয়া সাধিত হলে ই গভর্নেন্সের উদ্ভব ঘটে। বিভিন্ন প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থা বিভিন্নভাবে ই গভর্নেন্সের সংজ্ঞা প্রদান করেছেন। বিশ্বব্যাংক তাদের মধ্যে উল্লেখযোগ্য। বিশ্বব্যাংক তার প্রদত্ত সংজ্ঞায় বলেছে যে ই গভর্নেন্স বলতে সরকারি তথ্য প্রযুক্তি, নেটওয়ার্ক, ইন্টারনেট, মোবাইল প্রভৃতি ব্যবহারের মাধ্যমে জনগণের, ব্যবসায়ী এবং সরকারের অন্যান্য শাখার মধ্যে যোগাযোগের সক্ষমতাকে বোঝায়। আরও একটি অন্যতম প্রতিষ্ঠান জাতিসংঘ। জাতিসংঘ তার সংজ্ঞায় বলেছেন যে সরকারি তথ্য সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই গভর্নেন্স। এরপর আরও কিছু সংস্থা ইউনেস্কো এবং ইউনেস্কো ই গভর্নেন্স ও সুশাসন সম্পর্কে বলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলো ই গভর্নেন্স ও সুশাসন নিয়ে বলেছেন।
তারপরে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপি আবুল কালাম আজাদ বলেছেন যে স্বচ্ছ, নিশ্চিত, গ্রহণযোগ্য, অবাধযোগ্য প্রবাহ, তথ্য প্রবাহ সৃষ্টির মাধ্যমে সরকারের মধ্যে এবং বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নাগরিকদের স্বচ্ছ, পরিচ্ছন্ন, অবিকৃত সেবা দেওয়ার উৎকৃষ্ট মাধ্যমই হলো ই গভর্নেন্স। তাহলে আমরা ই গভর্নেন্সের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সংজ্ঞা এর মাধ্যমে জানতে পারলাম। বিশ্বব্যাংক, জাতিসংঘ, ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ, ইউনেস্কো, আমেরিকা, এরা বিভিন্ন ধরনের ই গভর্নেন্স ও সুশাসন সম্পর্কে তথ্য প্রদান করেছে। তারপর ই গভর্নেন্সের আরও একটি সুন্দর তথ্য ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাড়ুই ই গভর্নেন্সকে সার্থক সমাজদার রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট বলে অভিহিত করেছেন। তিনি ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট বলে অভিহিত করেছেন। আচ্ছা, তার মতে স্মার্ট শব্দটির পূর্ণ অর্থ হলো এসতে সিম্পল, এমতে মরাল, এতে অ্যাকাউন্টেবল, আরতে রেসপন্সিভ, টিতে ট্রান্সপারেন্ট। আচ্ছা, এরকম সুন্দর সুন্দর ই গভর্নেন্স সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা উপস্থাপন করেছে বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিবর্গ। তাহলে বোঝা গেছে ই গভর্নেন্সের ধারণা তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। এখন আসো 4.2 ই গভর্নেন্সের কার্যক্রম। ই গভর্নেন্স কি কি কার্যক্রম গ্রহণ করে এর সঠিক কিছু তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যগুলো আমরা একটু দেখি। 1 নম্বর আসো দেখো, বিভিন্ন তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাঠানো। ই গভর্নেন্সের বিভিন্ন তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাঠানো যায়। তাহলে বিভিন্ন তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাঠানো যায়, যেমন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম, সাধারণ ছুটি, জনগণের জন্য বিভিন্ন ঘটনার দিন, তারিখ, বিভিন্ন ইস্যুর ব্যাখ্যা, নোটিশ ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে এই তথ্যগুলো পাঠানো যায়। এরপরে আসো সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী যোগাযোগ রক্ষা করা। সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী যোগাযোগ। আচ্ছা, এই প্রক্রিয়ায় যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানের সাথে ইন্টারনেটের সাথে সংলাপে বসতে পারে এবং তাদের সমস্যাসমূহ এবং মন্তব্য, অনুরোধ প্রতিষ্ঠানকে জানাতে পারে। তারপরে আসো বিভিন্ন ধরনের লেনদেন পরিচালনা। ই গভর্নেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের লেনদেন পরিচালনা করা যায়। আজকাল আধুনিক এই সমাজে বিভিন্ন ধরনের লেনদেন পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ই কমার্সের ব্যবস্থা হয়েছে, যেমন বিক্রয়.com, দারাজ.com, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লেনদেন পরিচালনা করতে পারি। তারপরে আসো সরকার পরিচালনায় প্রত্যক্ষ অংশগ্রহণ। সরকার পরিচালনায় প্রত্যক্ষ অংশগ্রহণ ই গভর্নেন্সের একটি গুরুত্বপূর্ণ কারণ। সরকার পরিচালনায় ই গভর্নেন্সের কার্যক্রমের যে ক্ষেত্রগুলো, এতে সরকারের যে কোনো প্রশাসন ব্যবস্থা খুব দ্রুত একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এর মাধ্যমে, এবং এর মাধ্যমে সরকার পরিচালনায় বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয় সরকারের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ রক্ষা করে চলতে পারে। এরপরে আসি আমরা ই গভর্নেন্স 4.3 ই গভর্নেন্সের উদ্দেশ্য। ই গভর্নেন্সের অনেকগুলো উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলো কি কি এগুলো একটু আমাদের জানা দরকার। ই গভর্নেন্সের 1 নম্বর, ই গভর্নেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। তারপরে হচ্ছে সরকার পরিচালনা প্রশাসনের স্বচ্ছতা আনয়ন করা, প্রশাসনকে গতিশীল করা, দ্রুত জনগণের নিকট বিভিন্ন সেবা ও সুযোগ পৌঁছে দেওয়া, দক্ষ ও সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো, সরকারের তথ্য ও সেবা জনগণের মাঝে দ্রুত ছড়িয়ে দেওয়া, প্রশাসনের দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধির জন্য তথ্য প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগানো, জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান
জনগণের নিকট তথ্য প্রাপ্তিকে সহজলভ্য করা, দেশ পরিচালনার জন্য জনগণের ব্যাপক অংশগ্রহণ বা সংশ্লিষ্টতার সুযোগ সৃষ্টি করা, নাগরিকদের মধ্যে সেবার মান উন্নতিকরণ, জনগণকে ঘরে বসে সেবা ও সুযোগ লাভের সুযোগ করে দেওয়া, জবাবদিহিতা নিশ্চিত করা, তথ্য প্রবাহে অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা করা, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করা, ই কমার্সের উন্নয়ন সাধনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সাধন করা, শাসন ব্যবস্থাকে সহজ ও উন্নত করা। তাহলে ই গভর্নেন্সের এই উদ্দেশ্যগুলো আমাদের মধ্যে পরিচালিত আমাদেরকে করতে হবে। এরপরে আসো 4.4 ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। ই গভর্নেন্স ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্সের মাধ্যমে আমরা এই ই গভর্নেন্স শব্দটি ইলেকট্রনিক গভর্নেন্স থেকে এসেছে। একে বাংলায় বলা হয় প্রযুক্তি নির্ভর শাসন। একে বাংলায় বলা হয় প্রযুক্তি নির্ভর শাসন। আচ্ছা, এই প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ সহ সারা পৃথিবী ব্যাপী আজ পরিচালিত হচ্ছে। অনলাইন, এরপরে আসে অনলাইন গভর্নেন্স। অনলাইন গভর্নেন্সের মাধ্যমে পাবলিক ডেলিভারি এবং জনগণের কাছে এই সেবাটা সহজে একে পৌঁছে দেওয়া সম্ভব। প্রযুক্তি নির্ভর, বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তি নির্ভর বিশ্ব। প্রযুক্তি কি বিজ্ঞানের প্রায়োগিক দিকেই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি ছাড়া বর্তমানে এই বিশ্বটা চলতে পারে না। এই জন্য বর্তমানে আমাদেরকে প্রযুক্তি নির্ভর হতে হবে এবং সরকার এই প্রযুক্তি নির্ভরের মাধ্যমে বিভিন্ন ধরনের সংস্কার ও সংস্কার আনয়ন করা সরকারের পক্ষে সম্ভব হয়েছে। সেবার মান উন্নয়ন, সরকারের যে কোনো ধরনের সেবার মান উন্নয়নের জন্য অবশ্যই এই ই গভর্নেন্সের বৈশিষ্ট্য মূলের মধ্যে প্রধান বৈশিষ্ট্য সেবার মান উন্নয়ন। সেবার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, উন্নয়ন হচ্ছে এই ই গভর্নেন্সের মাধ্যমে। এরপরে আসি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি। ই গভর্নেন্সের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে। সরকারের অনলাইনের মাধ্যমে সরকার পাবলিক ডেলিভারি এবং জনগণের নিকট সকল সেবা পৌঁছে দেওয়া এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতাও বৃদ্ধি পাচ্ছে। তারপরে আসো অর্থনৈতিক ক্ষেত্রসমূহে অগ্রাধিকারের উন্নয়ন। সরকারের অর্থনৈতিক ক্ষেত্রসমূহের অগ্রাধিকার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তারপর আসো স্বচ্ছতা। স্বচ্ছতা, প্রশাসনের এই ই গভর্নেন্সের ফলে প্রশাসন স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং জনগণ সুচিন্তিত মতামত প্রকাশ করতে পারতেছে। তারপরে আসো দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। ই গভর্নেন্স সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী যোগাযোগ প্রতিষ্ঠা করা এবং কোনো প্রক্রিয়ায় কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানের সাথে ইন্টারনেটে সংলাপে বসতে পারে এবং তাদের সমস্যা, মন্তব্য, অনুরোধ প্রতিষ্ঠানকে জানাতে পারে। তাহলে মোটামুটি দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বুঝতে পারলা। এখন আসো লেনদেন পরিচালনার ফরম জমা দেওয়া। বিভিন্ন ধরনের লেনদেন পরিচালনার ক্ষেত্রে ই গভর্নেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের ফরম পূরণ করে তা জমা দেওয়া খুব দ্রুততার সহিত এবং সে কাজ পরিচালনা হয়ে থাকে। তারপরে আসে সরকারের পরিচালনায় জন অংশগ্রহণ। সরকারের পরিচালনায় জন অংশগ্রহণ এই পদ্ধতির মাধ্যমে, ইলেকট্রনিক্স গভর্নেন্সের মাধ্যমে সরকারকে প্রত্যক্ষভাবে জনগণ সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে পারে। এরপরে আসো সুশাসনের সহায়ক। সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্সের ভূমিকা অগ্রহণযোগ্য। সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্স সুশাসন নিশ্চিত করে। এজন্য সুশাসন সবসময় সুশাসন ও গভর্নেন্স পরিচালনায় এক অগ্রণী ভূমিকা পালন করে। তাহলে মোটামুটি তোমরা এইগুলো চতুর্থ অধ্যায়ের ই গভর্নেন্সের ধারণা, ই গভর্নেন্সের কার্যক্রম, ই গভর্নেন্সের উদ্দেশ্য এবং ই গভর্নেন্সের বৈশিষ্ট্য এবং এর মানগুলো, বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারলা। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা সুন্দর করে তোমাদের এই আজকের 4.4 পর্যন্ত পড়া থাকলো। তোমরা খুব সুন্দর করে 4.3 ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলো খুব ভালো করে পড়বা এবং আরেকটা পড়া দেয়া থাকবে তোমাদের ই গভর্নেন্সের ধারণা।
তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা এ পর্যন্তই এই আলোচনা। তোমরা এর পরের ক্লাসগুলো ঠিকভাবে নিয়মিতভাবে করবা, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবা এবং একের পর এক আলোচনাগুলো সম্পর্কে তোমরা জানতে ও বুঝতে পারবা। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এ পর্যন্তই।